তোমরা ওইদিকে যাও আর তুমি আমার সাথে এসো। আপনি কাউকে এখান থেকে দৌড়াতে দেখেছেন? না তো। কে ছিল সাহেব? অপরাধী ছিল, হাতে হাতকড়ি ছিল। আমি কাউকে যেতে দেখিনি। হ্যাঁ কপিল বাবু। রামগোপাল বাবু, এই দেবী প্রসাদের এনএ অ্যাপ্লিকেশনের উপর কোনো মুভমেন্টই হয়নি। কপিল বাবু, ফাইলটা আমার টেবিলে আসবে তবে তো মুভমেন্ট হবে। ফাইল তো আমি এক সপ্তাহ আগেই অজয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। কপিল বাবু, ফাইলটা যদি আমার টেবিলে আসতো তাহলে আপনার কি মনে হয় কাজটা হতো না? এই যে অজয় আছে না, ওর মনটা একদম কাজের দিকে নেই। কি জানি ফাইলটা কোথায় রেখে দিয়েছে। রামগোপাল বাবু, কেসটা আর্জেন্ট। আমি বুঝতে পারছি কপিল বাবু, আমি গিয়ে ফাইলটা নিয়ে আসছি। স্যার, এই কপিল স্যার আপনার জন্য ফাইল পাঠিয়েছে। ওনার কেবিন থেকে আমার কেবিন অবধি আসতে এক সপ্তাহ লেগে গেল তোমার? রামগোপাল স্যার, গত সপ্তাহে তো রেখে গেছিলাম আমি। আমার টেবিলের উপর তো ছিল না। এখানে রেখেছিলাম। হ্যাঁ বাবা, আমি মিথ্যে কথা বলছি? আমি তো সেটা বলিনি স্যার। তোমার কাজের মধ্যে তো মাথা লাগানোর কোনো ব্যাপার নেই, অন্তত মন লাগিয়ে তো করো। এই ফাইলটা তোমার ফিল্মের ডিভিডি নয় যে যেখানে সেখানে ফেলে দেবে। এই ফাইলের মধ্যে আমাদের টোটাল সিস্টেমটা আটকে রয়েছে। এটা যদি হারিয়ে যায়, ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেম গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ স্যার। আমার কথাটা হালকা ভাবে নিও না, এটা তোমায় লাস্ট ওয়ার্নিং দিলাম। এরপরে কিন্তু সাসপেন্ড করে দেব। জীবন শুরু হওয়ার আগে শেষ করে দিও না, বলে দিচ্ছি। যাও। রামগোপাল বাবু যাবেন না? কপিল বাবু, এই দেবী প্রসাদ বাবুর ফাইলটা কমপ্লিট করে তারপর যাব। আপনি যান, আমি অটোতে চলে যাব। কাল দুপুরের মধ্যে করে দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আরে না কপিল বাবু, আমি এমনিতেই এক সপ্তাহ লেটে চলছি, আর সময়ের মূল্য বলে তো একটা কথা আছে না? হ্যাঁ, সে তো ঠিকই। আচ্ছা, আমি তাহলে এগোলাম। আসুন। স্যার আমি আসি। রামগোপাল বাবু আছেন না এখনো? আমি যেতে পারি স্যার? আমার 15-20 মিনিট আরো লাগবে। আমি বেরিয়ে যাওয়ার পর অফিসে ঠিক মতো তালা লাগিয়ে তারপরে তুমি যাবে। ঠিক আছে স্যার। তেরোই অক্টোবর ঘটে যাওয়ার সরকারি দপ্তরের ঘটনার দিকে আমরা বারবার লক্ষ্য করে দেখলাম। এই মার্ডার কেসের ইনভেস্টিগেশনটা একটা লুকোচুরি খেলার মতো হচ্ছিল, দীর্ঘমেয়াদী। হ্যাঁ স্যার। এই ফাইলটা কপিল বাবুর টেবিলে রেখে দাও, সবচেয়ে উপরে। টেবিলের উপর মানে অন্য কারোর টেবিলে নয়, কপিল বাবুর টেবিলে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, প্রণাম। প্রণাম হরিপ্রসাদ। কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ, এই এক্ষুনি। এখন কোথায় আছো? আশেপাশে থাকলে একটু দাঁড়াও, একসঙ্গে যাব। আরে আমি তো বাড়িতেও পৌঁছে গেছি।
আপনি কাজে ব্যস্ত ছিলেন তাই ভাবলাম আপনার সময় লাগবে, তাই আমি চলে এসেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, কালকে দেখা হবে। কাল দেখা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রামগোপাল বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। রক্ত? আরে এ তো রামগোপাল বাবু, একে কে গুলি করলো? আরে দুজন ছিল, বাইকে ছিল, আমি দেখেছি। রামগোপাল বাবুর পাশ দিয়ে চলে গেল। আরে ইনি এখনো বেঁচে আছেন, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, চলো চলো চলো, নিয়ে চলো, হসপিটালে নিয়ে চলো। চলো। আস্তে, এই, কি হয়েছে, আস্তে। কি হয়েছে? দাদা, আপনার কাছে কি রামগোপাল বাবুর ফ্যামিলির নাম্বার আছে? হ্যাঁ, আমার কাছে ওনার ছেলের নাম্বার আছে। তো তাড়াতাড়ি একটু ফোন করে দিন না। হ্যাঁ মা, সিভিল হসপিটাল নিয়ে গেছে বাবাকে। আমি এক্ষুনি বেরোচ্ছি। কি কি বলছিস তুই? এখনো কিচ্ছু বলতে পারবো না, হসপিটালে গিয়ে দেখছি। আমি সেখানেই যাচ্ছি। কি হয়েছে মা? সুরেশের বাবাকে কেউ গুলি করে দিয়েছে। এভাবে কে গুলি করলো বাবাকে? জানি না, হসপিটালে নিয়ে গেছে। চল তাড়াতাড়ি চল। ফোন করে খোঁজ নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ ডক্টর। সরি, আমরা পেশেন্টকে বাঁচাতে পারলাম না। ইন্টেনশন পুরোপুরি র্যাপচার হয়ে গেছে, হেভি হেমারেজ। স্যার 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 স্যার, আমি হলাম সূর্য। আমার বাবার গুলি লেগেছে। আমার বাবা কোথায়? আমার বাবা কোথায় স্যার? সুরেশ, তোমার বাবা এখন আর নেই। কি? স্যার, আমি দোকান সাজাচ্ছিলাম, হঠাৎ আমার মুখের উপরে রক্ত এসে লাগলো। এ তো বাইকে যারা ছিল তারা, তাদের মুখ দেখেছিলে তুমি? না স্যার, আমি তো আমার দোকানটা সাজাচ্ছিলাম, ওইদিকে তাকানোর সময়ই পাইনি। বাইকের দুজন ওই দিকে গেছিল, তারপর মোড় থেকে চলে গেল। আপনারা ওই দুজনকে দেখেছেন? এক ঝলকের জন্য দুজনকে দেখেছিলাম। তখন আমি আমার দোকান বন্ধ করছিলাম, তখন দেখলাম রামগোপাল বাবুর সামনে দুজন এলো। তারপর কিছু কথা হয়, কিন্তু বুঝতে পারিনি কি কথা হয়েছিল। গুলির আওয়াজ শোনেননি আপনি? না স্যার, কোনো শব্দই হয়নি। স্যার, ওই রেজিস্টার অফিসের বাইরে মহেশ চাওয়ালাকে আটকে রাখা হয়েছে। আমি কিছু দেখিনি সাহেব, শুধু এটুকুই শুনেছি যে রামগোপাল বাবুর উপর কেউ গুলি চালিয়েছে। রামগোপাল বাবুকে অফিস থেকে বেরোতে দেখোনি তুমি? হ্যাঁ, আমি দেখেছিলাম সাহেব। উনি আজকে অনেক দেরি করে বেরিয়েছিলেন, ততক্ষণে অফিসের সবাই চলে গিয়েছিল। আচ্ছা, এরকম কেউ ছিল যে অফিসের বাইরে ঘোরাঘুরি করছিল, ওনার ওপর নজর রাখছিল, আর উনি যখন অফিস থেকে বাইরে বেরোলেন তারপর ওনাকে ফলো করতে শুরু করলো? এরকম হতেই পারে। এইরকম কাউকে দেখিনি সাহেব। সুরেশ, কিছু বলছিস না কেন? অপারেশন হয়ে গেছে না? তোর বাবা ভালো আছে তো? সুরেশ, কিছু বলো না। বাবা ঠিক আছে তো? বল সুরেশ। মা, অনেক ব্লিডিং হয়েছিল। ডক্টররা খুব চেষ্টা করেছে মা, কিন্তু বাবাকে বাঁচাতে পারেনি। বাজে কথা বলিস না। আমি তোর বাবাকে দেখতে চাই। মা। আমি বলেছি না, আমি দেখবো এখন। ওই বডিটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে। বডি বলিস না, উনি তোর বাবা হন। বাবা আর বেঁচে নেই। কি কি বলছো তুমি আরিফ? এইমাত্র আমাকে মহেশ চাওয়ালা ফোন করেছিল, বলছিল এই অফিসের বাইরের গলিটায় কারা যেন ওনাকে গুলি মেরে দিয়েছে। হে ভগবান, এটা নিয়ে তো বেশ ঝামেলা হবে মনে হচ্ছে। জয় হিন্দ কালেক্টর স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি। শুনলাম যে রামগোপাল চৌবে আর বেঁচে নেই। রামগোপাল বাবু আমাদের অফিসের সবচেয়ে সিনিয়র ভূমি নিরীক্ষক অফিসার ছিলেন, আর 4 মাস পরেই ওনার রিটায়ারমেন্ট ছিল। হ্যাঁ আমি জানি। এই কেসটাকে টপ প্রায়োরিটির মধ্যে রাখবেন। হতে পারে এর মধ্যে মাফিয়া কাজ করছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের ইনভেস্টিগেটিভ টিম অপরাধীদের ধরেই ছাড়বে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ,
হ্যাঁ ডক্টর, ফায়ারিংটা এত কাছ থেকে করা হয়েছিল যে মার্কেটে কেউ বুঝতেও পারেনি। ডেফিনেটলি সাইলেন্সার লাগানো ছিল। দুটো ফায়ার করা হয়। একটা গুলি তো আমরা অ্যাবডোমেনের মধ্যে থেকেই পেলাম, দ্বিতীয়টা আমরা ক্রাইম সিন থেকে পেয়েছি। আমি সিভিল হসপিটালের আরবের সাথে পার্সোনালি কথা বলেছি। পৌঁছানোর আগেই এত ব্লিডিং হয়ে গেছিল যে সে কিছু করে ওঠার আগেই ভিকটিমের মৃত্যু হয়ে যায়। খুবই সৎ লোক মনে করা হতো এই রামগোপাল চৌবেকে। কালেক্টর স্যার নিজে ল্যান্ড মাফিয়াদের দিকে ইশারা করেছেন। উনি আমাকে দুবার ফোনও করেছেন ফলো আপের জন্য। দুজন লোক ছিল বাইকে, একজন হেলমেট পরেছিল আর একজনের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। আমার মনে হয় রামগোপালকে খুন করার ব্যাপারে সুপারি নিয়েছিল ওই দুজন। সুপারি হয় চৌধুরী, কিন্তু আমি এই কেসটা নিষ্পত্তি চাই। যতক্ষণ মাস্টার মাইন্ড হাতে না আসে ততক্ষণ কেউ বসে থেকো না। বেশ। আমার মা সারা রাত ঘুমোতে পারেনি, কেঁদে কেঁদে অবস্থা খারাপ স্যার। আমি তো কিছু বুঝতেই পারছি না যে আমার বাবার সঙ্গে কেউ এভাবে। রেজিস্ট্রেশন অফিসে রোজ কোটি টাকার জমিতে হয়তো সবুজ ঝান্ডাটা পড়ে বা পড়ে না। রামগোপাল বাবুকে ইদানিং কেউ হুমকি টুমকি দিয়েছে বা আগে কখনো? আমার বাবা কাজের কথা বাড়িতে কখনোই ডিসকাস করতো না, কিন্তু হ্যাঁ স্যার, আমার বাবা খুবই স্ট্রিক্ট মানুষ ছিলেন। এক কথার মানুষ। এক কথার মানুষ? যারা এক কথার মানুষ নয় তাদের পথেরই কাটা হয়ে দাঁড়ায়। রামগোপাল বাবু কখনো তোমার সঙ্গে কোনো ব্যাপারে ডিসকাস করেননি? বা তোমার সামনে করেছে হয়তো? কখনো না। শুধু তাই নয়, ওনার রিটায়ারমেন্ট আর 4 মাস বাকি ছিল। মা, আরতি, আরতি, এটা কি করে হয়ে গেল মা? কি করে কি হয়ে গেল? 35 বছর যে অফিসে তোর বাবা কাজ করেছে, নাম করেছে, ওই অফিসের সামনে কেউ ওকে গুলি করে দিয়েছে। অনিতা বৌদি, সুরেশ কোথায়? পুলিশ স্টেশন। কিছু জানতে পেরেছো যে কারা ছিল, কি ব্যাপার? এখনো কিচ্ছু খবর আসেনি রাকেশ। যখন রামগোপাল বাবু বাইরে বেরিয়ে গেলেন, তুমি পিছন থেকে অফিসে তালা লাগিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। দুজন বাইকে এলো। ওরা তোমার অফিস থেকে 2 মিনিটের দূরত্বে রামগোপাল বাবুকে গুলি করলো। ওরা যখন যাচ্ছিল তুমি নিশ্চয়ই দেখেছো। দেখিনি ম্যাডাম। তালা লাগানোর পর তুমি কোথায় চলে গেছিলে? ম্যাডাম, রামগোপাল বাবু বাড়ির জন্য বেরিয়েছেন আর পিছন পিছন আমিও বেরিয়ে গেছি। তুমি ফায়ারিং এর সময় রামবাবুর পেছনে ছিলে। আর না না ম্যাডাম, আমি তো অপোজিট দিকে থাকি আর রামগোপাল বাবু অন্যদিকে। এবার আমি কি করে জানবো ম্যাডাম যে এরকম কিছু হতে চলেছে? বাইকে দুজন লোক ছিল, গুলি চললো, আপনি কিচ্ছু শুনতে পাননি, কিছুই দেখেননি? স্যার, কাল রাতে আমি এ ব্যাপারে সব অফিসারকে বলেছি যে একজন হেলমেট পরেছিল আর একজনের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। বাইকের নাম্বার দেখেছিলেন? স্যার, সবকিছু এত তাড়াতাড়ি হলো যে কিছুই দেখতে পারিনি। দেখুন, রামগোপাল বাবু খুব ভালো মানুষ ছিলেন, আপনি ওকে অনেক বছর ধরে চেনেন। আমার বিশ্বাস আছে ওর হত্যাকারীদের ধরার ব্যাপারে আপনার পূর্ণ সহযোগিতা থাকবে। স্যার, আমি বলেছিলাম যে স্যার আমি এদিক ওদিক এমনিই তাকিয়েছিলাম, তো আমি দেখলাম যে বাইকটা এসেছিল সেটা রামগোপাল বাবুর খুব কাছে এসে দাঁড়ালো। স্যার, বাজারে সবাই এক কথাই বলছে, কেউই মডেল বা গাড়ির নাম্বার নোটিস করেনি স্যার। সবাই এটাই বলছে একজন হেলমেট পরা ছিল আর একজন গামছা বাঁধা ছিল। সুজিত, এই মার্কেটটা যেখানে শেষ হয়েছে ওখানে একটু এগিয়ে ডান দিকে মেন বাজার, তাহলে ওখানের কোনো জুয়েলারি শপে বা অন্য কোনো দোকানে সিসিটিভি ক্যামেরা থাকবেই। খোঁজ নাও, ফুটেজ বার করো। যদি আমার বাবা কখনো ঘুষ খেত তাহলে আমি সেলসম্যানের কাজটা করতাম না নিশ্চয়। বাড়ি বা কাজের জায়গা আমার বাবার কাছে দুটোই মন্দিরের মতো। বাবা কখনোই লুকিয়ে কোনো কাজ করতো না। কিন্তু কেউ লুকিয়ে ওনাকে আঘাত নিশ্চয়ই করেছে সুরেশ। মাথায় একটু চাপ দাও, মনে করার চেষ্টা করো, নিজের মায়ের সঙ্গে কথা বল। হয়তো কোনো টেনশনে আছেন উনি। অসময় কোনো ফোন আসা বা কারোর সঙ্গে দেখা করা বা কোনো ঝগড়া শান্তি কিছু যখনই তোমার মনে পড়বে আমাদের তখনই ইনফর্ম করো। তোমার বাবার বডি আমরা আজ বিকালের মধ্যে হ্যান্ড ওভার করে দেবো। হ্যাঁ, তো আপনি বলছিলেন? হ্যাঁ ম্যাডাম, আমি এটাই বলছিলাম যে আপনি ঠিকই বলছেন। চৌবে বাবু সেদিন সন্ধ্যাবেলা আমাকে ফোন করেছিলেন, এটা ঠিক কথা। ওনার গুলি লাগার ঠিক 3 মিনিট আগে লাস্ট কলটা আপনাকে করেছিলেন। হ্যাঁ ম্যাডাম, আসলে সেদিন ওনার কাজ করতে করতে লেট হয়ে গিয়েছিল। তারপর উনি
প্রত্যেক দিনের মতো কপিল বাবুর সাথে ওনার গাড়িতে করে যাননি। তারপর উনি ফোন করে বললেন যে তুমি ধারে কাছে কোথাও থাকলে দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব। কিন্তু আমি ততক্ষণে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। তারপর রাতের বেলা যখন জানতে পারলাম খুব কষ্ট হলো এইসব ঘটনাগুলো শুনে। এই ডিপার্টমেন্টে উনি খুব সৎ আর ভালো মানুষ ছিলেন। ওনার সততা কার পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওনার মৃত্যুতে সব থেকে লাভ কার হতো হরিপ্রসাদ? আমি এটা কি করে বলতে পারবো ম্যাডাম? বিষয়টা একদমই কাকতালীয় ইন্সপেক্টর। কাকতালীয় তো হতেই পারে কপিল, কিন্তু বিষয়টা খুবই ভয়ঙ্কর। কাল সন্ধেবেলা আপনি ওই ফাইল রামগোপাল বাবুকে পাঠিয়েছিলেন, আর কাল সন্ধেবেলায় আপনি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যান। আর কাল সন্ধেবেলা রামগোপাল বাবুই অফিস থেকে সবার শেষে বেরোন, আর আপনার অফিস থেকে 2 মিনিটের দূরত্বে ওনাকে 2টো গুলি করে হত্যা করা হয়। শুনেই তো আমার মাথা ঘুরে গেছে ইন্সপেক্টর। রামগোপাল চৌবে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সিনিয়র কর্মচারী ছিলেন। কপিলবাবু উনি শুধু সিনিয়র কর্মচারী ছিলেন না, বরং সবচাইতে গুরুত্বপূর্ণ বিভাগটা সামলাতেন। পুরো এলাকার ল্যান্ড সার্ভে, জমি নিয়ে ঝগড়া, জমির অ্যাপ্রুভাল, এই সমস্ত কিছুর ফাইল রামগোপাল বাবুর অ্যাপ্রুভাল ছাড়া এগোতোই না। ঠিক তাই। আপনি রামগোপাল বাবুর জমি বিতর্ক নিয়ে যে সব ফাইলগুলো সামলাচ্ছিলেন সেগুলো আমার চাই। দিয়ে দিচ্ছি ম্যাডাম। নতুন পুরনো ছোট বড় সব যা যা আছে সব বের করাচ্ছি ম্যাডাম। আর এমন কোনো জিনিস যেটা আপনি জানেন যেটাতে রামগোপাল বাবুর ক্ষতির সম্ভাবনা? বলার মতো তো সেরকম কিছু জানি না ম্যাডাম, সমস্ত ফাইল বের করে আপনার কাছে রাখছি। বাইক, হেলমেট আর গামছা, পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে ফায়ার, এসব লক্ষণ দেখে মনে হচ্ছে কোনো সুপারিরই কাজ হবে। এই রামগোপাল বাবুর সততার জন্য কোনো না কোনো ঠকবাজের নিশ্চয়ই কোনো ক্ষতি হয়েছে, সেই জন্যই সুপারিটা বেরিয়েছে। ওই ঠকবাজকে কিন্তু আমার চাই গোবিন্দ। কপিল বাবু, পুলিশের যা কোঅপারেশন লাগবে তা ডবল করে দিন। প্রত্যেকটা ফাইল, প্রত্যেকটা খবর। হ্যাঁ স্যার, একটু আগেই পুলিশের টিম এখান থেকে বেরোলো। ইন্সপেক্টরের সঙ্গে আমার ফোনে কথাও হয়েছে, ওনাদের জন্য ফাইল রেডি করা হচ্ছে। শুধুমাত্র ফাইলেই পড়ে থাকবেন না কপিল বাবু। রামগোপাল বাবু আমাদের সত্যের প্রতীক ছিলেন। একদম রাজা হরিশ্চন্দ্র ছিলেন স্যার। কারেক্ট, কিন্তু সবাই রাজা হরিশ্চন্দ্রের ছেলে নয়। ওনার সততা কোনো না কোনো মিথ্যাকে কোনোভাবে আঘাত এনেছে। ঠিকই বলছেন আপনি স্যার। নিজে থেকে একবার খোঁজ করুন, ওই ঘাতক কোনো না কোনো ফাইলের মধ্যে আছে, না দেয়ালের পেছনে লুকিয়ে আছে। কালকে বিষ্ণু এসেছিল নাকি? আপনি তো জানেনই, সকালে রামগোপাল বাবুর সঙ্গে দেখা করেছে। ঠিক বলেছিস তুই, কাল এসে তো ছিল। গুড মর্নিং অনিল বাবু, কেমন আছেন? গুড মর্নিং বিষ্ণু বাবু। রামগোপাল বাবু আছেন? সে তো রোজই থাকে। যান আরেকবার চেষ্টা করে দেখে আসুন। কে এই বিষ্ণু খেরা? আমাদের বেগুসরাইয়েরই লোক ম্যাডাম। রামগোপাল বাবুর কাছে আসতেন, তার কিছু কাজ ছিল যেটা হচ্ছিল না। না কি কাজ? স্যার, রামগোপাল বাবু কোনোদিন অফিস লেট আসেননি, কিন্তু কোনোদিনও লেট ফেরেনও নি, শুধুমাত্র সেই দিনটা ছাড়া। এমনিতে প্রতিদিন অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরার সময় সাব রেজিস্ট্রার বড়বাবু মাঝে মধ্যে ওনাকে লিফটও দিতেন। ওই দিন কপিল রামগোপাল বাবুকে একটা ফাইল দিয়েছিলেন, তাও অনেক দেরিতে। কাজ সারতে সারতে রামগোপাল বাবুর অফিসে লেট হয়ে যায়, আর দেরিতে অফিস থেকে বেরোন, আর শুটাররা সুযোগ পেয়ে যায়। ফাইলটাকে বুঝে শুনে দেরিতে দেওয়া হয়েছিল যাতে খুনিরা সুযোগ পায়, নাকি ব্যাপারটা কাকতালীয়? স্যার, যদি রামগোপাল বাবু অফিস থেকে লেট করে না বেরোতেন তো হয়তো এই শুটারটা হতোই না। শুট আউট এত বড় চান্স কেউ কেন নেবে স্যার, কাকতালীয় হওয়ার জন্য? স্যার, একটা নাম সামনে এসেছে, কোনো এক বিষ্ণু খেরা, যার কাজ রামগোপাল বাবু করে দেয়নি। বিষ্ণু খেরা? তোলে একে। এই আমাদের প্রথম সাসপেক্ট। ইনভেস্টিগেশন শুরু করি। রেজিস্টার অফিসের প্রত্যেকটা কর্মচারীর ফোন রেকর্ড চেক করো, স্ক্যান করো। রামগোপাল বাবুরও। স্যার, এটা হঠাৎ করে করা কোনো মার্ডার নয়। ভেতরের কোনো লোকের সাহায্য ছাড়া এই মার্ডারটা হওয়া একেবারেই অসম্ভব। এই বিষ্ণু খেরার অ্যাঙ্গেলটা আমাদের ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হবে। অফকোর্স ভবিষ্যতে নিশ্চয়ই আরো অ্যাঙ্গেল পাবো। কিন্তু একটা ব্যাপার তো পরিষ্কার, যেই কেসটার সঙ্গে কারাপশন জড়িয়ে রয়েছে, ভিকটিম একজন অনেস্ট মানুষ যিনি এরকম একটা ডিপার্টমেন্টে ইম্পর্টেন্ট পোস্টে ছিলেন যেখানে কারাপশনের চান্স খুব হাই হয়। কিন্তু রামগোপাল চৌবে 4 মাস পরে রিটায়ার করতে চলেছিলেন। সৎ ব্যক্তি যিনি 4 মাস পরে সরে যেতে চলেছিলেন, তাকে কেন রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো? ব্যাপারটা হজম হচ্ছে না। এই বিষয়টা আমাদের মনে হয়েছিল, ইনভেস্টিগেশন করতে করতে এটা ফিলও করেছিলাম। খুনের দিন ওই দপ্তরে যা হয়েছিল সেটা কোনো মতেই ডেলি রুটিনের মধ্যে পড়ে না। আর সেদিন রামগোপাল বাবুর অফিস থেকে একা বেরোনো এবং দেরিতে বেরোনো কাকতালীয় হতেই পারে না।
বেগুসরায়ের সব লোকের মতো আমারও চিন্তা হচ্ছে খুব। রামগোপাল বাবুর মতো এমন সৎ ভালো মানুষকে কে মার্ডার করতে পারে? আর কেন? আমি রামগোপাল বাবুকে খুব শ্রদ্ধা করতাম, খুব সম্মান করতাম। এই সমস্ত সম্মান, এই সমস্ত শ্রদ্ধা তোমার কোনো কাজে তো আসলো না। পূর্বপুরুষের জমি তুমি নিজের নামে করতে চেয়েছিলে, তাই না? এবার রামগোপাল বাবু এরকম করতে দিল না, তো তুমিই করে দিলে। সত্যি না মিথ্যে? অনৈতিক কাজ তুমি করাতে চাইছিলে ওনাকে দিয়ে, যখন মানলো না লোক দিয়ে খুন করালে। আরে এমনটা নয় স্যার, আমার তো এমন কোনো বড় কাজ নয় স্যার যে কাউকে মার্ডার করতে হবে। ও ছোট ব্যাপার ছিল। ছোট ব্যাপার? তোমার এই ব্যাপারটা খুব ছোট বলে মনে হচ্ছে? তুমি আমাকে বেইমানি করতে বলছো, ফ্রড করতে বলছো? এত সাহস কি করে হলো তোমার? সাহস নয়, অনুরোধ করছি আপনাকে। আরে আমি আপনাকে কেন খারাপ কাজ করতে বলবো? আমি নিজেও তো খারাপ লোক না। আমি আমার মা বাবাকে মৃত্যুর আগে পর্যন্ত দেখাশোনা করেছি, আর সেটা আমিই করেছি। ওদের ট্রিটমেন্টের জন্য আমার বউয়ের গয়না বিক্রি করেছি, কোনো স্বার্থ নিয়ে করিনি। বাবা মা দুজনেই চেয়েছিল পুরো জমিটা আমার নামে করে দেবে, কিন্তু করেনি, তাই তো? কিভাবে করবে? কোনো কাজ করার আগেই তো বাবা মা চলে গেলেন। এই জন্যই তো আপনার অফিসে বারবার পরিক্রমা করছি। পরিক্রমা করার চক্কর কাটা এই দুটো আলাদা বিষ্ণুবাবু। তুমি আমার ওপর এই চক্করটা চালাতে চাইছো, সেটা তো আমি এখানে হতে দেব না। দেখুন, শুধু শুধু নিজের আর আমার সময় নষ্ট করবেন না, চলে যান এখান থেকে। এই টেবিলে আজ পর্যন্ত কোনো খারাপ কাজ হয়নি, আর আগামী 4 মাস অবধি হতেও দেব না। আমি আপনাকে খারাপ কাজ কেন করতে বলবো রামগোপাল বাবু? দেখুন রামগোপাল বাবু, আমি আপনার সামনে উকিলের তৈরি করা অরিজিনাল দলিলপত্রই পেশ করব। ব্যাস, ওর ওপর আপনি স্ট্যাম্প দিয়ে আমাকে একটু আশীর্বাদ করবেন। তো কবে দেব দলিলপত্র? তোমার সমস্ত কাগজপত্রই নকল ছিল, পুরোপুরি জালি, যাকে বলে ফ্রড কাগজ, যা দিয়ে তুমি তোমার ভাইয়ের অধিকার ছিনিয়ে নিতে যাচ্ছিলে। আর এই সমস্ত ব্যাপারটাতে তুমি রামগোপাল বাবুকেও সামিল করতে চাইছিলে। হ্যাঁ, আমি এটাই চাইছিলাম, কিন্তু ওনাকে মেরে আমার কি লাভটা হবে? কিন্তু ওনাকে ছাড়া তো আমার কাজই হবে না। আপনি বলুন। ইন্সপেক্টর স্যার, কালকে আমি রামগোপাল বাবুর শেষকৃত্যের ওখানে গিয়েছিলাম, সেই কারণেই ফোনটা অফ ছিল, আর কোনো কারণ ছিল না। একটা কথা বলুন কপিল বাবু, এখন রামগোপাল বাবু আর নেই, তো এখন তার জায়গায় কে আসছে? সেটা তো এখনো কিছু ঠিক হয়নি। কালেক্টর স্যার আর পার্টনার অফিসেই কাউকে দায়িত্ব দেবে। 4 মাস বাদে রামগোপাল বাবু রিটায়ার হওয়ার কথা, তো এত গুরুত্বপূর্ণ একটা চেয়ারে কাউকে তো ভাবা হয়েছিল? ভাবা হয়নি ইন্সপেক্টর, আর যদি হয়েও থাকে সে খবর আমার কাছে নেই, কেননা এই সমস্ত সিদ্ধান্ত হেড অফিস থেকেই নেওয়া হয়। আচ্ছা, আপনারা কিছু পেয়েছেন নাকি? পাওয়ার কি আছে কপিল বাবু? আমাদের কিছু পাওয়া উচিত। না মানে আমি এমনিই জানতে চাইলাম। হ্যাঁ হ্যাঁ, আমি 2 দিন পরে ডিউটি জয়েন করছি। আমার শ্বশুরের ব্যাপারে নিশ্চয়ই নিউজটা দেখেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রামগোপাল চৌবে, আমার ফাদার ইন ল। চা। মা, মা, একটু চা খেয়ে নাও। বর্ষা স্যার, ফোন রেকর্ডস তো সবই বের করলাম, কিন্তু এখন অব্দি তো কিছুই সামনে এলো না। শুধু ওই হরিপ্রসাদ ছাড়া। রামবাবু শেষবারের মতো কথা হরিপ্রসাদের সাথে বলেছেন, কিন্তু এবারটা মিথ্যে কথা বলছে। কি করে স্যার? এবারটার ফোন রেকর্ডস বলছে যে ফোন চলাকালীন ও বাড়িতেই ছিল না। পৌঁছয়নি স্যার? সারাইপুরে ছিল। আরে আমি তো বাড়িতেও পৌঁছে গেছি, আপনি কাজে ব্যস্ত ছিলেন তাই ভাবলাম আপনার দেরি হবে। মানে স্যার, আমাদের সাথে কেউ গেম খেলছে হয়তো। এবার এই গেমটা কি আর প্রতি টিমে কটা খেলোয়াড় রয়েছে শুধু এটাই জানি না। জীবনে এসব করে কি লাভ? রামগোপাল বাবুর জেদি হওয়া উচিত ছিল না। কি লাভ হলো এসব করে? অভয় চৌহান কি ও হতে পারে না? আরে ভাই, আমি যখনই জানতে পারলাম যে রামগোপাল বাবুকে ফায়ার করা হয়েছে, আমার অভয় চৌহানের উপরই প্রথম ডাউট হয়েছিল। কালেক্টর স্যার, 2-1 জন সাসপেক্ট এসে গেছে আমাদের লিস্টে। ইনভেস্টিগেটিভ টিম পুরো সময় লেগে আছে এর পিছনে। অফিসার, 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু খুনির ব্যাপারে এখনো পর্যন্ত আপনার টিম একটা ক্লুও বার করতে পারেনি। স্যার, আমরা সব অ্যাঙ্গেল ধরার চেষ্টা করছি। খুব দ্রুত আমরা কিলার আর ওই মাস্টারমাইন্ডের কাছে পৌঁছে যাব। আমি অ্যাসিওরেন্স দিচ্ছি স্যার, ভরসা রাখুন। ভরসা তো আছে অফিসার, কিন্তু প্রসিডিওর শুধুমাত্র আমি আপনি বুঝি, নেতা আর জনতা শুধুমাত্র নিজেরটা বোঝে। বলে দাও, যদি অভয় চৌহানের ওপর সন্দেহ হয় তাহলে বলে দাও, ওই হয়তো করেছে কাজটা।
হ্যাঁ, ওই রামগোপাল বাবুর যখন ফোন এসেছিল তখন আমি বাড়িতে পৌঁছাইনি, কিন্তু অন দা ওয়ে ছিলাম স্যার। শুধুমাত্র শোনা কথার উপর ভিত্তি করে আমি তোমায় জিজ্ঞেস করছি না কিন্তু। আমি বললাম না স্যার, আমি বাড়ি পৌঁছেই গিয়েছিলাম। এক একটা সেকেন্ডের পরীক্ষা করার পর আমরা তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। 8:34 তুমি তোমার বাড়িতে ছিলে। ততক্ষণে রামগোপাল বাবুর উপর হামলা হয়ে গেছে। ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ততক্ষণ উনি আর পৃথিবীতে ছিলেন না। তোমার ফোন রেকর্ডস বিশ্বাস ভেঙে দিল হরিপ্রসাদ। এবার তুমি আমাদের এটা বলো, রামগোপাল বাবুর বিশ্বাস কে ভেঙেছিল এবং কেন? কে চৌহান? মস্তান গোছের লোক ম্যাডাম। কোথাকার মস্তান? আরে আমাদের এই বেগুসরাইয়ে তো থাকে সে। ওনারই একটা জমির কেস রামগোপাল বাবুর কাছে এসেছিল। বাদ বাকি ডিটেলস আপনাকে বিনয় গৌড় বলবে ম্যাডাম। এই বিনয় গৌড়ের নম্বরটা দাও। কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটা কিভাবে দেব? যখন আমি বললাম যে ফেলে দাও, তাহলে ফেলে দাও। এত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? বাকি সব আমি দেখে নেব। হ্যাঁ স্যার, এটা ঠিক কথা। সেই সময় আমি বাড়ির থেকে অনেকটা দূরে ছিলাম যখন রামগোপাল বাবু আমাকে ফোন করেছিলেন। হরিপ্রসাদ, ওই বাইক দুটো কে চালাচ্ছিল আর এই দুজনকে সুপারি কে দিয়েছিল সেইটা বলো। এইসব আপনি কি জিজ্ঞাসা করছেন স্যার? আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। কিছু তো নিশ্চয়ই জানো তুমি। আর যেদিনকে হত্যা করা হয়েছিল সেই দিনের ব্যাপারে কিছু না কিছু নিশ্চয়ই তুমি জানো। একদমই নয় স্যার, আমি শুধু এইটুকুই জানতাম রামগোপাল বাবু অনেকক্ষণ ধরে ফাইল নিয়ে কাজ করতে চলেছেন। আর আমি এটাও জানতাম যে যদি উনি অনেকক্ষণ কাজ করেন তখন আমাকে শেয়ার অটোতে করে ওনার সঙ্গে যেতে বলবেন। তাই যেই অজয় কেবিনের ভিতর গিয়েছিল আমি তখনই অফিস থেকে কেটে পড়ি। তুমি সাথে যেতে কি করে? কারণ সাথে যাওয়ার প্ল্যান তো কিছু ছিলই না। যদি তুমি সাথে যেতে তো তোমাকেও ঢুকে দিত। আপনি ক্ষমা করবেন স্যার, কিন্তু আপনার ক্যালকুলেশন একদম ভুল। আমি তখন ওখান থেকে এই জন্য কেটে পড়েছিলাম কারণ তখন আমার নেশা করার ইচ্ছে হয়েছিল। দূর, এখন আবার কেন ফোন করলো? চালিয়ে মারলো। হ্যাঁ স্যার, প্রণাম। যদি আমি রামগোপাল বাবুকে বলতাম যে আমি অর্ধেক রাস্তায় আছি, উনি বলতেন যে অটো ঘুরিয়ে ফেরত চলে এসো, একসাথে যাবো দুজনে। তুমি এবার কথা ঘোরাচ্ছ। সোজাসুজি বলো কি ব্যাপার? স্যার, সোজা কথা হলো আমি করতে চাইছিলাম নেশা, কিন্তু ওই বুড়ো মালটা মাঝখানে এসে ব্যাগরা দিত, তাই নিইনি। অন্য কোনো দিন হলো ওনার সাথে আমি চলে যেতাম, কিন্তু সেদিন আমি ভীষণ চটেছিলাম বাড়ির আর কাজের প্রবলেম নিয়ে। আর স্যার, এই সময় মানুষ শুধু নেশা করা ছাড়া আর কোনো পথ খুঁজে পায় না। ভালো মানুষের আর ভদ্রতা কোনো কাজে আসে না। ভালো মানুষই এবং ভদ্রতা একদম পোষায় না। না স্যার, আপনি আমার মতন সরকারি কর্মচারী, থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে পার্থক্যটা তো বোঝেনি। এই মুহূর্তে আমি শুধু তোমার কথা বলছি। আমি রামগোপাল বাবুর মতো একদমই নই, আর আমি হতেও চাই না। আরে এই নিশ্চয় দিয়ে কি হবে যেখানে নিজের ছেলের নাম সুপারিশ করতে পারছেন না? সততার কথা বলে আপনি লোককে দিন দিন ঘোরাবেন, এটা না তো কোনো বুদ্ধিমানের কাজ, আর না এরকম করা উচিত। আরে আপনি যদি একটু অ্যাডজাস্ট করেন, তাতে যদি কারোর কাজ উদ্ধার হয়ে যায়, তাতে সমস্যাটা কি? রামগোপাল বাবুর জন্য অফিসে অনেকেরই কিন্তু ভালো হয়েছে, তাই না? আমি শুনেছি যে রামগোপাল বাবু নিজেও খেতেন না আর কাউকে খেতেও দিতেন না। আপনি একদম ঠিক শুনেছেন স্যার। খাওয়া দাওয়া তো একটা আলাদা ব্যাপার। কার সঙ্গে শত্রুতা করছেন দেখুন। অভয় চৌহানের বিরুদ্ধে আপনি ঝান্ডা গেড়ে দাঁড়িয়ে পড়লেন, তার মানে কি ভেবেছেন আপনি ডিপার্টমেন্টে যত লোক আছে আর্মির মতন আপনাকে সুরক্ষা দেবে? স্যার, একটা কথা আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, উনি সৎ ছিলেন, ভালো মানুষ ছিলেন, সেসব এক ব্যাপার, কিন্তু আমার মতে উনি খুব মূর্খ ছিলেন। পৃথিবী পাল্টাতে চলেছিলেন, পৃথিবী থেকেই চলে গেলেন। ব্যাস স্যার, এর থেকে বেশি কিছু আমি আর জানি না। আমি তো মামুলি একজন ক্লার্ক। আমি জানতাম ম্যাডাম এই অভয় চৌহান একদিন নিজের আসল রূপ দেখাবে। জানাই যখন ছিল তো কোন দিনের জন্য অপেক্ষা করছিলে তোমরা? কোনো স্পেশাল ইনভিটেশন চেয়েছিলে তোমরা? আমি ভেবেছিলাম আপনারাই অভয় চৌহানের কাছে পৌঁছে যাবেন। 1 নম্বরের মস্তানো ও শালা আমার জমিও কবজা করার চেষ্টা করেছিল। ক্লিয়ার স্যার, আপনি নিজেই দেখে নিন। স্যার এইদিকে আমার জমিটা ওইখানে শেষ হয়েছে স্যার, আর অভয় চৌহান এইখানে পিলার পুঁতে দিয়েছে। স্যার, এই অভয় চৌহান আমার জমির 50 মিটার ভেতরে ঢুকে সব কবজা করে নিল, আর কিছুতেই মানতে চাইছে না। তুমি চৌহানের সঙ্গে কথা বলেছো? একবার নয় স্যার, 10 বার বলেছি। এই অভয় চৌহান যেদিন থেকে এই পিলার পুঁতেছে সেদিন থেকে আমার রাতের ঘুম উড়ে গেছে। হরি। হ্যাঁ স্যার। তোমার মোবাইলে এই ফেন্সিং এর ছবিটা নিয়ে নাও আর ভিডিওটা করে নাও। দেখি, আমি গিয়ে চৌহানকে অফিসে ডেকে নিচ্ছি, দেখি ও কি বলে। স্যার, ও শোনা বা বলার মতো পাবলিক নয়, ও তো আমাকে প্রাণেরও হুমকি দিয়েছিল।
এই আমার জমির ছবি আমাকে কেন দেখাচ্ছ? ওটা এই জন্য যে বিনয়বাবুর জমিতে 50 মিটার অবধি আপনি ফেন্সিং করেছেন। ওটা পিছিয়ে নিন খুব তাড়াতাড়ি। ওটা আমার জমি, অরিজিনাল কাগজ আছে আমার কাছে। ভালো করে শুনে নিন, জমির ভাগ আমি আগে থেকেই করে নিয়েছি। এখন ওই জমি এক বিল্ডারের, তো আমার ছুড়ে দেওয়া বান পিছে তো হটবে না। আর এই দপ্তরে কোনো বেআইনি কাজ তো রেজিস্ট্রি হবে না। আর বিল্ডারের সঙ্গে আপনার যে ডিড হয়েছে সেটা বেআইনি হয়ে যাবে। একদম রামগোপাল বাবু, আরে এটা আমার জমি, সেটা ওর কি করে হতে পারে? ভদ্রভাবে চেয়েছিলাম, ভালো দামও দেব বলেছিলাম, তুমি আমার অফার ফিরিয়ে দিয়েছো। আমি যখন বেচবই না জমি, তো ফিরিয়ে দেবার ব্যাপারটা আসছে কেন? আরে এটা আমার ইচ্ছে। আরে তোমার ইচ্ছার কথা বাদ দাও, আমার তো ইচ্ছে হচ্ছে তোমাকে ওখানে জ্যান্ত কবর দিই, জ্যান্ত। রামগোপাল বাবু নোট করুন, আপনার অফিসে বসে আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। বিনয়বাবু, অভয়বাবু, আপনার আমার কথাগুলো খুব ঠান্ডা মাথায় শুনুন। দেখুন ভাই, আমি বিনয়বাবুর সমস্ত কাগজপত্র দেখেছি যে 50 মিটার জমি ওনার, যেটার উপর আপনি বেআইনিভাবে ফেন্সিং করেছেন। ওখান থেকে ফেন্সিংটা আপনি খুব তাড়াতাড়ি তুলে নিন। এরপর আপনারা যেটা রফা করতে চান করে নিন। এটা আমার ফুল এবং ফাইনাল ডিসিশন। ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই। রামগোপাল বাবু, মামলাটা খুব সহজভাবে নিষ্পত্তি হতে পারে। ধমকি দিচ্ছ আমাকে? আমার এত সাহস কোথায়? আমি তো শুধু একটা উপহার দিতে চাই আপনাকে। এই নিয়ে এটা নিন, সেটেল করে নিন। আরে চৌহান বাবু, আমাকে ঘুষ অফার করবার আগে কমসে কম এই চাওয়ালার কাছে একবার জিজ্ঞেস করে নিতে পারতেন যে আমি কি ধরনের মানুষ। সব ধরনের মানুষেরই একটা মূল্য হয় স্যার। এর মূল্য এতই বেশি যে আপনি তো বটেই, কালেক্টর স্যারকেও কোনোদিন কেউ অফার করেনি। নিয়ে নিন, আরে নিয়ে নিন। রিটায়ারমেন্টের পর পুরো ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসুন, বিজনেস ক্লাস। পুরো রিটায়ারমেন্ট বসে আয়েশ করুন, ফার্স্ট ক্লাস। ভুলটা তোমার নয় চৌহান, অনেক অফিসে এইরকম লোক আছে যাদের কপালের উপর লেখা থাকে যে আমি বিক্রি হতে চাই, দামটা ঠিক হওয়া চাই। এটা কম লাগে তো আরো নিয়ে নিন, কিন্তু ব্যাস আমার ডিলটা ফেরাবেন না স্যার। আমাকে ঘুষ অফার করবার জন্য আমি তোমাকে জেলে পাঠাতে পারি, আর এখন আমার সে আগের মতো জোশটা নেই, কিন্তু হুঁশটা আছে। এই জন্যই বলছি টাকাটা নিয়ে যাও আর ফেন্সিংটা তুলে নাও, তাহলেই মামলাটা মিটে যাবে। এছাড়া আর কোনো রাস্তা নেই। নমস্কার সাব ইন্সপেক্টর। যে দুটো লোককে তুমি পাঠিয়েছিলে রামগোপাল বাবুর খুন করতে, তার নাম, নাম্বার এবং অ্যাড্রেসটা চাই আমার। বাহ, একেই বলে আসল পয়েন্টে আসা, মানে সামনের জনকে কথা বলার কোনো সুযোগই না দেওয়া। এই যে তোর গুন্ডার একটা দল আছে না, এদের আমি 2 মিনিটে ঢুকিয়ে দিতে পারি। যদি এটা হতো তো প্রতি জেলার প্রতিটা বাচ্চা আমার মতো হওয়ার স্বপ্ন দেখতো না। বাদ দিন, ব্যাপারটা হলো রামগোপাল বাবুর খুন। একটা কথা বলে দিই, একজন সিনিয়র সরকারি অফিসারের সাথে, তার সাথে প্রতি পদে গন্ডগোল বাঁধিয়ে তাকে মার্ডার করে দেবো আমি? মানেটা কি? পাগল কুকুর কামড়েছে আমাকে? উনি এত ভালো আর সৎ মানুষ ছিলেন, তো পুলিশের সাথে পাবলিকও তো আমায় ছিঁড়ে খাবে। আমার পলিটিক্স করার স্বপ্নের উপর পুরো জল ঢালা হয়ে যেত না? সোজা সুজি বলে দে, ওই দুজন শুটার কে ছিল, তারা কোথায়? আমি অনেক আগেই জমির মীমাংসা করে ফেলেছিলাম রামগোপাল বাবুর নির্দেশে। ওই মামলা সব সেটেল ছিল। রামগোপাল বাবুকে কেনার চেষ্টা করেছিলে তুমি? আরে আমি তো সব সরকারি অফিসারদের উপহার অফার করি স্যার, কিন্তু যারা মানা করে তাদের গুলি করি না। যখনই আমি জানতে পারলাম যে এই মানুষটা অন্য ধাতুতে গড়া, তা আমি গিয়ে বিল্ডারকে বলে দিলাম এ জমি কিন্তু কম পাবে। ওরা মেনে নিল, মামলা তো আর ওঠাইনি। ইন্সপেক্টর বাবু, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি বরং ওই বিনয় গৌরকে গিয়ে ধরুন। ও আমার নাম নিয়ে নিজের কোনো কালো ধান্দা লুকোচ্ছে। তুই তো পুরোপুরি একটা কারাপ্টেড লোক রে। তুই আজ পর্যন্ত একটা সোজা কাজ করেছিস? না, করিনি কখনো সোজা কাজ, কিন্তু সোজা লোক চিনতে পারি আমি। দেখুন, আমি আপনাকে আবার বলছি, আমার জমি সংক্রান্ত মামলাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, মানছি আমাদের কেউ বিনয়ের জমির উপর ফেন্সিং করিয়েছে, কিন্তু আমাদের ভাগাভাগি হওয়ার পরই বিনয় চেঁচামেচি শুরু করেছিল।
তো আমরা ভদ্রভাবেই টাকার অফার করেছিলাম, কিন্তু ও মামলাটা তুলে নিয়ে গেল ভূমি রক্ষা বিভাগে। ওখানে গিয়ে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমি ঝামেলা মিটিয়ে নিয়েছি। আরে একটু ভাবুন স্যার, 4 মাসের মধ্যে রিটায়ার হয়ে যাবে, এইরকম লোককে মেরে কি পেতাম আমি? আপনিও না স্যার, আমার জন্য আপনারা তো অমূল্য সময় নষ্ট করছেন। এ ব্যাপারটা ভেতরকার, আর আমাকে জেনে বুঝে ফাঁসানো হচ্ছে। তুই বেগুসরাই ছেড়ে বাইরে কোথাও যাবি না। মোবাইল এখন থেকে রাখবো না, আপনি যখন বলবেন হাজিরা দিয়ে যাব, যেখানে বলবেন চলে আসবো, এই না? ডান স্যার, ডান। আমার এই গুন্ডার লাস্ট 6 মান্থসের রিপোর্ট চাই। স্যার স্যার এই বিষ্ণু খেরা ওরফে হরিপ্রসাদ, দুটো অ্যাঙ্গেল থেকেই কিছু পাওয়া গেল না। দুটো নাম্বারই স্ক্যান করা হয়েছে, দুটো নাম্বারই সার্ভিলিয়েন্সে রয়েছে। স্যার আমার এটা মনে হচ্ছে যে আমরা এই অভয় চৌহানের কেসটা থেকে খালি হাতেই ফিরবো। আমরা তো বেশ কিছুদিন ধরে কিছু পাইনি। এমনিতে আমাদের সামনে অনেক কিছু আছে, কিন্তু প্রমাণ কিছু নেই, না কোনো উপযুক্ত সূত্র রয়েছে যেটা থেকে আমরা এই খুনের মোটিভটা খুঁজে পাই, মূল কারণটা খুঁজে পাই। যতক্ষণ না আমাদের সামনে এর মূল প্রমাণ বা সূত্রটা আসছে, ততক্ষণ আমাদের হাত খালিই থাকবে। অফিসার 13ই অক্টোবর রামগোপাল বাবুর খুন হয়েছিল দিনে দুপুরে খোলা বাজারে, আর আজকে 15ই নভেম্বর, আর আপনি এখনো বলে চলেছেন আপনার ইনভেস্টিগেটিং টিম এখনো কোনো ব্রেক থ্রু পায়নি। কালেক্টর স্যার, বেগুসরাইয়ের একজনও হিস্ট্রি শিটার নেই যাদের আমি স্ক্যান করিনি। আউট অফ ডিস্ট্রিক্ট চেকিং চলছে। এই সমস্ত কথাই আপনি 2 সপ্তাহ আগেও আমাকে বলেছিলেন, কিন্তু ঘটনা হলো যে আপনার হাতে আছে এখন একটা বিগ জিরো। সিরিয়াসলি বলুন অফিসার, আপনি কি চান এই কেসের জন্য আমি সিবিআই বা সিআইডি পিটিশন ফাইল করব, না ডাইরেক্টলি সিবিআই এনকোয়ারি করাবো? আপনি প্লিজ আমাকে কিছুটা সময় দিন। রামগোপাল বাবুর হত্যাকারী জেলে থাকবে, আই প্রমিস। শুধুমাত্র 1 সপ্তাহ মাত্র, তারপর একদিনও নয়। কালেক্টর স্যার, কেস ট্রান্সফার করার আর্জি জানাচ্ছেন, কি বলবো? নো স্যার, স্যার কেসটা ঘোরালো, সময় তো লাগবেই। আমাদের কাছে যদি একটা উপযুক্ত প্রমাণ থাকতো না, তো আমি নিজে থেকেই বলে দিতাম যে কতদিন সময় লাগবে। সলভ হবে স্যার, নিশ্চয়ই হবে। আমাদের কাছে 1 সপ্তাহ আছে, মাত্র 7 দিন। মাস্টারমাইন্ড, মোটিভ, এসব কিছু এখন সাইডে রাখো। আমাদের ফোকাস করতে হবে ওই শুটারদের উপর। তো বিকেলবেলা আবার কেসটা স্টাডি করতে হবে স্যার, তখনই বোঝা যাবে যে সমস্ত বিল্ডআপ শুধুমাত্রই খুনটা করার জন্যই করা হয়েছে। কিন্তু রাহুল, তাও আমরা এটা প্রমাণ করতে পারবো না যে খুনের দিন অফিসের রুটিন ইচ্ছে করে ভাঙা হয়েছিল, আর না আমাদের কাছে কোনো প্রমাণ আছে যেটা থেকে প্রমাণ হয় যে রামগোপাল বাবুকে সেদিন কপিলের সাথে বাড়ি যেতে দেওয়া হয়নি লাস্ট মিনিটে একটা ফাইল পাঠিয়ে। স্যার আমি রামগোপাল বাবুর কারেন্ট ফাইলগুলো বারবার চেক করে দেখেছি, এই বিষ্ণু খেরা আর অভয় চৌহান ছাড়া নতুন কোনো তথ্য সামনে আসেনি। মানে যে ফাইলগুলো আমাদের দেওয়া হয়েছিল সেগুলো থেকে কিছুই পাওয়া যায়নি। যে কোনো ফাইলে কি বলে তুমি? যে ফাইল আমাদের দেওয়া হয়েছে তার মানে আমাদের কি সব ফাইল দেওয়া হয়েছে নাকি কিছু বেছে দেওয়া হয়েছে? কেননা এই বিষ্ণু খেরা আর অভয় চৌহান, এদের আমরা কোনো ফাইল থেকে পাইনি। এদের দুজনের ঝামেলাটা আমাদেরকে বলা হয় যেহেতু এরা দুজন লিডস বা মিসলিডস, যাতে আমরা ক্রমাগত ভুল পথে ঘুরে যাই আর আসল খুনি বাঁচার সুযোগটা পেয়ে যায়। তাহলে কি এটা আমাদের আসল খুনির কাছে পৌঁছাতে বাধা দেওয়ার একটা ষড়যন্ত্র করা হয়েছে? মানে স্যার এই সমস্ত অ্যাঙ্গেল আমাদেরকে জোর করে দেওয়া হয়েছে যাতে আমরা বোকার মতো ঘুরেই যাই এবং আমাদের হাতেও কিছু না লাগে? এর সম্ভাবনা অনেক বেশি স্যার। আমরা এতদিন ধরে এই ব্যাপারটা দেখছি কিন্তু একটা ছোট লিডও পাইনি। এটা তো খুব নর্মাল। ব্যাপারটা এরকম নয় তো যে সরকারি দপ্তরের সবাই সবকিছু জেনেও কিছু বলছে না? যে কোনো অফিসেই একটা ঘুষ না খাওয়া অনেস্ট মানুষ অফিসের ভিতরের আর উপরের তলার প্রচুর মানুষের শত্রু হয়। কিন্তু মার্ডারের পিছনে অন্য কোনো বড় মোটিভ ছিল, আই অ্যাম শিওর। যে লোকটা 4 মাস পরে রিটায়ার করতে চলেছিল তাকে কেউ কেন গুলি করতে যাবে? এই সমস্ত কিছুর জবাব ওই খুনের দিন অফিস রুটিনের মধ্যে লুকিয়ে রয়েছে, আর সেই সঙ্গে রামগোপাল বাবুর 4 মাস পরে রিটায়ারমেন্ট এই কেসটার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আর আমরা কিছু আসল ব্যাপার মিস করছিলাম। হয়তো ওরা তাই চাইছিল যে আমরা ভুলভাল বিষয় জড়িয়ে আমাদের সম্পূর্ণ সময়টাকে নষ্ট করি আর আসল বিষয়টা ভুলে যাই। কিন্তু প্রমাণ, সলিড প্রমাণ, সলিড মানে সলিড প্রমাণ। এরপর একটা ব্রেক থ্রু পেলাম, এমন একটা ঘটনা ঘটলো যাতে কেসটা সম্পূর্ণ উল্টে গেল। হ্যালো হ্যালো, আরে কে বলছেন দাদা? তোমার বাবা তো টাকা দিতে অস্বীকার করে যাচ্ছে, দেখেছো কোথায় পাঠিয়ে দিলাম তাকে?
কে তুমি? বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট সুরেশ ভাই। দেখো, 10 লাখ টাকা যত তাড়াতাড়ি পারো জোগাড় করো, নয়তো তোমার বাবাকে যেমন উপরে পাঠিয়ে দিয়েছি তোমাকেও সেইখানে উপরে পাঠিয়ে দিতে আমার বেশি সময় লাগবে না। আরে ওই, সাহস থাকলে তো নিজের নাম বল। যখন তোমার নিজেরই নামের কোনো অস্তিত্ব থাকবে না তখন আমার নাম জেনে তুমি কি করবে বাছা? টাইম পাস অনেক হয়ে গেছে। 10 লাখ টাকা চট করে জোগাড় করে ফেলো, তা না হলে তোমার নামের আগে চন্দ্রবিন্দু বসাতে আমি বিন্দুমাত্র পিছপা হব না। হ্যালো হ্যালো হ্যালো, এটা কবেকার কথা গোবিন্দ? স্যার একদম সঠিক ডেটটা জানি না, গত 1 সপ্তাহ ধরে রামগোপাল বাবুর স্ত্রী এদিক ওদিক থেকে টাকা জোগাড় করছেন, নোট বাতিল চলছে, খুব মুশকিলও হচ্ছে। খুব অদ্ভুত স্যার। সুরেশ চৌবে আর সরস্বতী চৌবে আমাদেরকে কেন বলেনি হুমকির ব্যাপারে? স্যার কোনো এক্সটর্শনের মামলা নয় তো? মানলাম যে এটা কোনো এক্সটর্শন গ্যাংয়ের হাতে ফেসেও গেল, তো দেওয়ার মতো টাকা তো থাকবে নিশ্চয়ই, তাই না? এবার ওর ফ্যামিলিকে টার্গেট করা হচ্ছে, কিন্তু তারাও টাকা কোথা থেকে নিয়ে আসবে? রামগোপাল বাবুর বিধবা স্ত্রী রেজিস্ট্রি অফিসে গেছিল কপিল বাবুর সাথে দেখা করতে। সুরেশকে এখানে হাজির করো, আর ওর মা সরস্বতীর সঙ্গেও কথা বলো। এখানে অন্য একটা ট্র্যাক চলছিল যেটা আমরা দেখতে পাচ্ছিলাম না, বা আমাদের লুকোনো হচ্ছিল। আমি এটা বলবো না যে আমরা খেয়াল করিনি, আমরা কিছুটা বুঝতে পারছিলাম, আর সেই জন্যে আমরা একটু অন্য অ্যাঙ্গেলে ভাবছিলাম। করাপশনের অ্যাঙ্গেলটাকে এক্সটর্শনের অ্যাঙ্গেলটা রিপ্লেস করে দিয়েছিল, তো এটাও কি একটা মিসলিড ছিল যাতে ইনভেস্টিগেশন টিম সঠিক জায়গায় না পৌঁছতে পারে? আসল দরজাটায় পৌঁছানোর জন্য আমাদের কাছে এটা জানা খুবই দরকারি ছিল যে ওই ভুল দরজা কোনটা, যেটার দিকে আমাদের অ্যাটেনশন বারবার ঘুরিয়ে দেওয়া হচ্ছিল ইচ্ছাকৃতভাবে। এখন তো আমরা অতীতের একটা বিষয় জানতে পারলাম যেটা আমাদের গোপন করা হয়েছিল, কিন্তু প্রমাণ ছিল না, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। যা চোখে দেখা যাচ্ছিল সেটাই কি বাস্তব ছিল, নাকি এই খুনের পিছনে অন্য কোনো গল্প লুকিয়েছিল? ভূমি দপ্তরের একজন ভীষণই সৎ আধিকারিক রামগোপাল চৌবের রিটায়ারমেন্টের ঠিক 4 মাস আগে তাকে খুন করা হলো। তার ঠিক 1 মাস পর তার ছেলের কাছে একটা হুমকি দিয়ে ফোন আসে। এটা কি পুলিশের জন্য জোরালো কোনো লিড ছিল, নাকি কোনো ধুরন্ধর চাল তাঁদের ধন্দে ফেলার জন্য? কাল রাতের এপিসোডে আমরা আপনাদের দেখাবো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.